সৎ বাবার চাপে পড়ে আর বড় বোনের সুখের জন্য কোনোরকম মতো না থাকা সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসতে হলো আয়ানার। বয়স তার সবে 18 সম্পন্ন হল। এই 18 বছরের জীবনে সে কত কিছুই না সহ্য করেছে। সামনে আরও কত কি সহ্য করা লাগে ভেবে কান্না পেল তার। এই তো ঘণ্টাখানেক আগে সম্পূর্ণ অচেনা অজানা একটা লোকের সাথে বিবাহ সম্পন্ন হল আয়ানার। আর এখন তার রুমেই ঘোমটা টেনে বসে আছে সে। স্বামী নামক মানুষটাকে একবার চোখের দেখাও দেখেনি আয়ানা। তবে তাকে যখন সাজানো হচ্ছিল তখন কিছু মহিলাদের বলতে শুনেছে পাত্র অনেক বয়স্ক আর বদমেজাজি। পাত্রের বদমেজাজের কারণেই নাকি তার বিয়ে হয়নি। এসব শুনে খুব কান্না পেয়েছিল আয়ানার। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল, চিৎকার করে বলতে ইচ্ছা করছিল, আর কত খারাপ করবেন আল্লাহ তার সাথে, আর কত, তার যে সহ্য হয় না আর। আয়ানার চিন্তার মাঝে দরজা খুলে ভেতরে প্রবেশ করল কেউ। আয়ানা ধারণা করল হয়তো তার স্বামী এসেছে। ভয় নিজেকে আরেকটু গুটিয়ে নিল সে। প্রেম, বিয়ে এসব সম্পর্কে তার ধারণা একেবারেই কম। বর্তমান যুগের মেয়েদের মতো আধুনিকতার সাথে তার পরিচয় ঘটেনি, তাই হয়তো পড়েছে গার্লস স্কুল আর গার্লস কলেজে। সবসময় চুপচাপ থাকত বলে তেমন কোনো বান্ধবী ছিল না। তবে কলেজে উঠে একটা বান্ধবী জুটেছিল। মেয়েটার নাম ছিল রিয়া। রিয়া একজন ডিভোর্সি ছিল। স্বামী অনেক অত্যাচার, মারধর করত বলে শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে ডিভোর্স নেয়। ওকে এসএসসি পাশ করার পরপরই বিয়ে দিয়ে দেয় ওর পরিবার। কিন্তু স্বামী, শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারে 6 মাসের বেশি সংসার টিকেনি। এরপর থেকে জীবন যুদ্ধ শুরু হয় রিয়ার। একটা ছোট চাকরির পাশাপাশি পড়াশোনা শুরু করে নতুন করে। রিয়ার বাবা মাও তাদের ভুল বুঝতে পেরে রিয়াকে সাপোর্ট করে চলেছে। এই সব থেকে বিয়ে সম্পর্কে আয়ানার যতটুকু ধারণা আছে সবটাই নেগেটিভ। নিজের মাকে প্রতিনিয়ত সৎ বাবার কাছে অত্যাচারিত হতে দেখেছে সে। এখন যদি তার স্বামীও তাকে উপর অত্যাচার করে তাহলে তার কি হবে? তার তো যাওয়ার কোনো জায়গা নেই। এই 18 বছরের জীবনে কম অপমান, লাঞ্ছনা, মার সহ্য করতে হয়নি তার। এখন যদি স্বামীও এমন করে ভেবে ভয়ে চুপসে গেল, আয়ানা, এই মেয়ে ঘোমটা তোলো। এসব ফর্মালিটি করতে হবে না। আমার কথা আছে তোমার সাথে। কারোর গম্ভীর কণ্ঠে ধ্যানভঙ্গ হল আয়ানার। অন্যমনস্ক থাকায় মৃদু কেঁপে উঠল সে। লোকটার কণ্ঠ দারুণভাবে আকর্ষণ করল আয়ানাকে। সে মনে মনে ভাবল, কণ্ঠস্বরে নেশালো দ্রব্য মেশানো আছে নাকি? এত আকর্ষণীয় লাগছে কেন? আয়ানার নড়চড় না দেখে বিরক্ত হল আদৃশ। কিছুটা জোরে আওয়াজ করে বলল, এই যে কথা কি কানে যায় না? বললাম না, ঘোমটা তোলো। ভয় পেয়ে গেল আয়ানা। কথা না শুনলে যদি মারধর করে ভেবে দ্রুত ঘোমটা তুলে ফেলল। আদৃশ অবাক হয়ে গেল আয়ানাকে দেখে। নিঃসন্দেহে রূপবতী কিন্তু নিতান্তই বাচ্চা একটা মেয়ে। চেহারায় স্পষ্ট বাচ্চা ভাব ফুটে উঠেছে। গাল জোড়া ফুলো ফুলো। বিয়ের সাজে দেখতে একেবারে বাচ্চা পুতুল লাগছে। আদৃশ ভাবল কোথায় সে 29 বছরের প্রতিষ্ঠিত একজন যুবক আর কোথায় এই বাচ্চা মেয়ে। বয়স বেশি হলে 18 কি 19 হবে। আয়ানার মতো সেও বিয়ের আগে হবু স্ত্রীকে দেখেনি। এমনিতেই তার প্রেম, ভালোবাসা, বিয়েতে কোনো ইন্টারেস্ট ছিল না। এসবের উপর থেকে তার বিশ্বাস উঠে গেছে। আর বউ এত বাচ্চা হবে জানলে সে বিয়েই করত না, যাই হয়ে যাক না কেন। আয়ানা একবারের জন্যও মাথা উপরে তোলেনি। আদৃশ বিরক্ত হল। এই মেয়েকে মনে হয় সব বলে বলে করাতে হবে।
আদৃশ বলল, হেই ইউ, আমার দিকে তাকাও। আয়ানা ভীত হল। তার অনেকক্ষণ ধরেই ইচ্ছা করছিল এত সুন্দর কণ্ঠের অধিকারী পুরুষকে দেখতে। ধীরে ধীরে মাথা উপরের দিকে করল আয়ানা। চোখের সামনে ভেসে উঠল একজন সুদর্শন পুরুষের মুখাবয়ব। চেহারায় গম্ভীর ভাব বিরাজমান। শ্যাম বর্ণের সুঠামদেহী পুরুষ। গালের খোঁচা খোঁচা দাড়ির জন্য সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আয়ানা আদৃশকে দেখে আতঙ্কিত হল, মস্তিষ্কে ছড়িয়ে পড়ল ভিন্ন চিন্তা। ওর জামাই তো বুড়ো, তাহলে এই লোককে? লাফিয়ে দাঁড়িয়ে পড়ল বিছানায়। হুট করে লাফানোতে শাড়িতে পা বেঁধে পড়তে নিলে কোমর আঁকড়ে ধরল আদৃশ। ভাগ্যিস সে সামনেই দাঁড়িয়েছিল, না হলে এই মেয়ে এখনই মুখ থুবড়ে নিচে পড়ত। ভাবা যায় বিয়ের প্রথম রাতেই হাত পা মুখ সব ফাটাতে চলেছিল। আয়ানা চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। বুকটা জোরে জোরে ধুকপুক করছে। যখন বুঝতে পারল সে নিচে পড়েনি, তখন ধীরে ধীরে চোখ মেলল। দেখল সামনের ছেলেটা তার কোমর জড়িয়ে ধরে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। ছাড়া পাওয়ার জন্য নড়াচড়া করতেই আদৃশ আয়ানাকে কিছুটা উঁচু করে নিচে নামিয়ে দিল। হাফ ছেড়ে বাঁচল আয়ানা। কিন্তু আদৃশের ধমক খেয়ে পুনরায় লাফিয়ে উঠল। এই তোমার সমস্যা কি? মাথায় কি সমস্যা আছে নাকি? এভাবে লাফিয়ে উঠলে কেন? ভূত দেখেছ? এখন নিচে পড়ে হাত পা ভাঙলে তো দোষ আমার হতো। সবাই ভাবত আমি তোমার উপর অত্যাচার করেছি। চুপ করে আছো কেন স্টুপিড? কথা বলতে পারো না? আয়ানা ভাবল এবার চুপ করে থাকলে চলবে না। এই লোক কে আর তার জামাই কোথায় সবটা জানতে হবে। সে মিনমিন করে বলল, আপনি কে? আশ্চর্য হল আদৃশ। মেয়েটা বলে কি? ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করল, আমার সাথে যদি তোমার বিয়ে হয়ে থাকে তাহলে আমি তোমার কে হই? আয়ানা ফতাফত জবাব দিল, বর। জবাব দিয়ে বেককল বনে গেল আয়ানা। কিন্তু তার জামাইয়ের বর্ণনা তো অন্যরকম ছিল। আদৃশ বলল, তাহলে জিজ্ঞাসা করলে কেন আমি কে? আর আমাকে দেখে এত চমকানোর কি হল? আয়ানা নিজের চিন্তার মাঝেই জবাব দিল, কিন্তু আমার জামাই তো বুড়ো। হ্যাঁ, আপনি বদমেজাজি ঠিক, কিন্তু বাকি বর্ণনা তো মিলল না। অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল আদৃশ। মনে মনে ভাবল, শেষমেশ পাগল বউ জুটল নাকি কপালে? পিচ্চি মেয়েটা কি বলছে এসব? আদৃশ গম্ভীর কণ্ঠে বলল, এসব কি বলছ? তোমাকে এসব কে বলেছে? আয়ানা গালটা হালকা ফুলিয়ে বলল, আমাকে সাজানোর সময় আন্টিরা বলছিল, তখন শুনেছি। আদৃশ বুঝতে পারল ব্যাপারটা। নিশ্চয়ই প্রতিবেশী কুটনি টাইপ মহিলাগুলো এসব ছড়িয়েছে। তারা শুনে কম, রটায় বেশি। আর এই মেয়ে সেসব কথাই বিশ্বাস করেছে। আদৃশ বলল, দেখো মেয়ে, তোমাকে কে কি বলল? আমি জানি না আর জানতেও চাই না। তুমি শুধু এতটুকু জেনে রাখো, তোমার বিয়ে আমার সাথেই হয়েছে। আর তোমাকে যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, মন দিয়ে শোনো, আমার এই বিয়েতে কোনো মতো ছিল না। এক প্রকার জোর করে বিয়েটা করিয়েছে। আর আমি প্রচণ্ড রাগী। রাগ হলে হুঁশ থাকে না, উল্টাপাল্টা কাজ করে বসি। তাই আমার থেকে যত পারবে দূরত্ব বজায় রাখবে। সেটাই তোমার জন্য ভালো হবে। যেহেতু বিয়েটা হয়েছে, তাই আমি চেষ্টা করব তোমাকে মেনে নেওয়ার। কিন্তু তোমাকে মেনে নিতে আমার কত সময় লাগবে বা কখনো মেনে নিতে পারবো কিনা আমার জানা নেই। আমি সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। তাই যা বলার সোজাসুজি বললাম। নিজের কথা শেষ করে ফ্রেশ হতে চলে গেল আদৃশ।
আয়ানা ধপ করে বিছানায় বসে পড়ল। তার জীবনটা এমন কেন? তার ভাগ্যে আর কত খেলা লেখা আছে? কবে আসবে তার জীবনে সুদিন? সে কি দেখা পাবে না সুখের? আয়ানা ভাবতে লাগল আজকের দিনের ঘটনা। কিভাবে তার জীবনে নতুন মোড় এলো। ফ্ল্যাশব্যাক। এই যে মহারানী, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি দাঁড়িয়ে থাকার কাজ দেয়া হয়েছে? যা সবাইকে জুস দিয়ে আয়। তবে সাবধান, কেউ যেন মুখ না দেখে বলে দিলাম, না হলে জানিসই তো কি হবে। যা। শাহেরা বানুর ধমকে কেঁপে উঠল আয়ানা। শাহেরা বানু সম্পর্কে আয়ানার ফুপি হয়, কিন্তু আপন না সৎ, তাই হয়তো তার সাথে এমন ব্যবহার করতে গায়ে বাঁধে না। চোখ জলে ভরে উঠল আয়ানার। পরনের ওড়না দিয়ে মাথা মুখ ভালো করে ঢেকে নিল সে। মাথা নিচু করে সবাইকে জুস দিয়ে রান্নাঘরে ফেরত চলে আসল। এখনো অনেক রান্না বাকি। সব যে তাকেই করতে হবে। সাহায্য করার কেউ নেই। আজ আয়ানার বোন মীরার বিয়ে। পরের দিন রিসেপশন হবে। কাবিন ঘরোয়াভাবে আয়ানাদের বাড়িতেই হচ্ছে। বোনের বিয়েতে কাজের মানুষের মতো কাজ করতে হচ্ছে তার। এটাই হয়তো নিয়তি ভেবে তাচ্ছিল্য মাখা হাসি দিল আয়ানা। এই হাসির মাঝেও যে অনেক কষ্ট লুকিয়ে আছে। সব কাজ শেষ করতে করতে হাঁপিয়ে উঠল আয়ানা। এতগুলো মানুষের রান্না করা মুখের কথা নয়। কাজ শেষে নিজের রুমে যাওয়ার পথে একবার বোন মীরার রুমে উকি দিল, কিন্তু সামনে যাওয়ার সাহস পেল না। বোনকে সে অনেক ভয় পায়। যদিও মীরা তার আপন বোন না। এই জন্যই হয়তো এত দূরত্ব। বোনকে দূর থেকে দেখেই চোখ জুড়িয়ে নিল সে। অসম্ভব সুন্দর লাগছে আজ তার বোনটাকে। শাওয়ার নিয়ে একটু রেস্ট নেবে ভাবল আয়ানা। তার বাহিরে যাওয়া বারণ। এতক্ষণে হয়তো মীরাকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো কাবিনটাও হয়ে যাবে। আয়ানার খুব ইচ্ছা করছে বোনের বিয়েতে অংশগ্রহণ করতে, কিন্তু তাকে কড়াকড়িভাবে বলা হয়েছে সে যেন বাহিরে না যায়। তাই আয়ানা ঠিক করল একটু ঘুমাবে। শরীরটা আর চলছে না এত কাজ করার পর। সে থাকে ছাদের একটা ছোট্ট রুমে। অন্যান্য মেয়েদের মতো আলিশান রুম বা বেড তার নেই। আয়ানার মাত্র চোখটা লেগেছিল এমন সময় দরজা নক করল কেউ। ঘুম ঘুম চোখ ডলে দরজা খুলতে গেল সে। দরজা খোলা মাত্র গালে সজোরে থাপ্পড় পোড়ায় হতভম্ব হয়ে গেল আয়ানা। গালে হাত দিয়ে সামনে তাকাতেই রুহ কেঁপে উঠল তার। দরজায় সৎ বাবা মাহমুদ আর ফুপি শাহেরা বানুকে দেখে ঢোক গিলল সে। দুজনই অনেক রেগে আছে, তা তাদের চেহারা বলে দিচ্ছে। শাহেরা বানু আয়ানাকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলেন, সাথে মাহমুদ সাহেবও। মাহমুদ সাহেব দাঁতে দাঁত পিষে বললেন, তোকে বলেছিলাম পাত্রপক্ষের কেউ যেন তোকে না দেখে, কিন্তু তুই ঠিকই নিজের রূপ দেখিয়ে দিলই। পাত্রের চাচি এখন দাবি করছে তার ছেলের সাথে তোর বিয়ে দিতে হবে, না হলে তিনি মীরার সাথে আহিলের বিয়ে হতে দিবেন না। আর পাত্রের পরিবারও রাজি আহিলের চাচির কথায়। অবাকের উপর অবাক হচ্ছে আয়ানা। সে তো কিছুই করেনি, তাহলে এসব তার সাথে কি হচ্ছে? মাহমুদ সাহেব শাহেরা বানুকে বললেন, এই আপু, এই মেয়েকে রেডি কর জলদি। এর কারণে দুইবার আমার মেয়ের বিয়ে ভেঙেছে। এবার যদি আবার বিয়ে ভাঙে তাহলে একে আমি মেরাই ফেলব। মাহমুদ সাহেব কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেলেন। আয়ানা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু সুযোগ দিল না শাহেরা বানু। রাগী দৃষ্টি দিয়ে বললেন, একটা কথাও বলবি না? একদম আমাদের জ্বালিয়ে খেলি তুই। যখন থেকে এই বাড়িতে এসেছিস তখন থেকে জ্বালাচ্ছিস আমাদের। এবার বিদায় হ।
এখানেই চুপচাপ বসে থাক, আমি শাড়ি নিয়ে আসছি, পরে তৈরি হয়ে যাবি। সাহেরা বানু বের হতেই কান্নায় ভেঙে পড়ল আয়ানা। কাঁধে কেউ হাত রাখতেই ঘোলা চোখে তাকালো সে। সামনে মাকে দেখে নিজেকে আর সামলাতে পারল না, জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। অনামিকা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে নিম্ন স্বরে বললেন, এই বিয়েটা তুই করে নে আয়ানা মা। তোর বর যেমনই হোক না কেন, অন্তত এই নরকে যেভাবে থাকিস তার চেয়ে অনেক গুণ ভালো থাকবি আমার বিশ্বাস। কাঁদিস না মা, যা হবে ভালো হবে, তুই শুধু ভরসা রাখো সৃষ্টিকর্তার উপর। আয়ানা চোখ ভর্তি জল নিয়ে নিজের মায়ের দিকে তাকালো। সে ভেবেছিল আর কেউ না হোক, অন্তত তার মা তার পক্ষে কথা বলবে। কিন্তু তার মাও চায় সে এই বিয়েটা করুক। আয়ানার ভীষণ অভিমান হল। তার মা কি জানে না, আয়ানা অনেক পড়াশোনা করতে চায়, জীবনে অনেক বড় হতে চায়। আয়ানার স্বপ্ন ছিল সে বড় একটা চাকরি করে নিজেকে আর তার মাকে এই নরক থেকে মুক্ত করবে। কিন্তু তার এই আশাটা হয়তো পূরণ হবার নয়। চোখ মুছে দীর্ঘশ্বাস ফেলল আয়ানা। এর চেয়েও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। এটাকেও মেনে নিতে হবে, এছাড়া কোনো পথ খোলা নেই। চমৎকার একটা শাড়ি পরানো হয়েছে আয়ানাকে, সাথে সুন্দর সব অলংকার। হয়তো পাত্রপক্ষ আগে থেকেই এসব প্ল্যান করে এসেছিল, ভাবল আয়ানা। না হলে এত দ্রুত কি করে সবকিছুর জোগাড় হল। একটা জীবন্ত পুতুলে পরিণত হয়েছে সে। তার সাথে যে যা করছে তাতেই সায় দিচ্ছে। সাজানো শেষে তাকে মীরার রুমে নিয়ে যাওয়া হল। মীরা আগে থেকেই তৈরি হয়েছিল। সে যেতেই কাজী এলো বিয়ে পড়াতে। না চিনে না জেনেও একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হল আয়ানা। হয়ে গেল বিয়ে সম্পূর্ণ অচেনা একজনের সাথে। আসার সময় কারোর সাথে একটা কথা বলেনি সে। অবশ্য তার সাথে কথা বলার, তাকে বিদায় দেয়ার মানুষের যে বড়ই অভাব। শুধুমাত্র মাই তো তাকে ভালোবাসে, আর সবার চোখে তো সে বিষ। কিন্তু মায়ের সাথেও একটা কথাও বলেনি সে। আসার পথে তার সাথে তার বর ছিল না, সে হয়তো আগেই চলে গিয়েছিল। আয়ানার সাথে গাড়িতে একজন ভদ্র মহিলা বসেছিল আর একজন তার সমবয়সী মেয়ে। আয়ানা আন্দাজ করেছিল, মহিলাটা হয়তো তার শাশুড়ি মা আর মেয়েটা হয়তো আহিলের বোন হবে। বাড়ির সামনে গাড়ি থামতে অবাক হয় আয়ানা। বিশাল বড় বাড়ি, হয়তো এরা অনেক বড়লোক বুঝতে পারল সে। ভিতরে আসার পর তার আন্দাজটাই ঠিক হয়। ওই ভদ্র মহিলা তার শাশুড়ি। অনেক রাত হয়ে যাওয়ায় কেউ নতুন বউদের বিরক্ত করেনি। যারা করতে ইচ্ছুক ছিল তাদেরও করতে দেননি ভদ্র মহিলা। সবাইকে রেস্ট নিতে পাঠিয়ে দিয়েছেন। নতুন বউরা খেতে লজ্জা পায় বলে নিজ হাতে 2 বউকে খাইয়ে দিয়েছেন। অতঃপর তাদের নিজেদের রুমে পাঠিয়ে দিয়েছেন রেস্ট নেয়ার জন্য। আয়ানা যতটুকু বুঝতে পেরেছে ভদ্র মহিলা অনেক ভালো। তার চিন্তা ভাবনায় আয়ানা মুগ্ধ হয়েছে। তারপর থেকে অচেনা বরের রুমে বসেছিল সে। সারাদিনের ঘটনাগুলো চিন্তা করতে করতে কখনো গভীর ঘুমে তলিয়ে গেছে আয়ানা নিজেও বুঝতে পারে না। সারাদিনের ধকল সামলে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল সে। আদৃশ একেবারে শাওয়ার নিয়েই বের হল। এখন একটু শান্তি লাগছে তার। ওয়াশরুম থেকে বের হতেই বেডে চোখ আটকে গেল তার। আয়ানা বেডে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। মূলত তার শাড়ি এলোমেলো হয়ে আছে। কিছু মুহূর্তের জন্য ঘোরের মাঝে চলে গেল আদৃশ। ধীর পায়ে বেডের কাছে গিয়ে মিনিট 2 মতো আয়ানাকে গভীরভাবে পর্যবেক্ষণ করল। তার কাছে মনে হল, মেয়েটা একটা কিউটের ডিব্বা।
ফুলো ফুলো গাল দুটোর জন্য আরো বেশি কিউট লাগছে। একটু ছুতে পারলে কেমন হতো? পরমুহূর্তে নিজের চিন্তা ভাবনায় নিজেই বিরক্ত হলো আদৃশ। কি সব ভাবছে সে? দ্রুত ঘুরে বেকনিতে চলে গেল সে। টাওয়েল মেলে দিয়ে রুমে এসে ভাবতে লাগলো কি করা যায়। তারও তো অনেক ঘুম পেয়েছে, কিন্তু বিছানায় তো আয়ানা ঘুমিয়ে আছে। আয়ানার সাথে সে কি করে ঘুমাবে? কিছুক্ষণ পায়চারি করার পর আদৃশ ঠিক করল সে আয়ানার পাশেই ঘুমাবে। তারই তো বউ হয়, এত চিন্তা করার কিছুই নেই। হাঁসফাঁস করতে করতে আয়ানার পাশেই কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল আদৃশ। তার হার্টটা কেন যেন অনেক জোরে জোরে বিট করছে। মনে হচ্ছে চুরি করতে এসেছে। বড্ড বেশি অস্থিরতা কাজ করাই মাঝখানে একটা বালিশ দিয়ে দিল আদৃশ। এছাড়া আর কোনো রাস্তা নেই। ঘুমাতে হলে এভাবেই ঘুমাতে হবে। কিন্তু এই মেয়ে সকালে উঠে কোনো ঝামেলা না করলেই হলো। এসব ভাবতে ভাবতে ঘুমে তলিয়ে গেল আদৃশ। হয়তো এখান থেকেই হবে আয়ানার জীবনের নতুন সূচনা। চোখে তেজি সূর্যের আলো পোড়ায় ঘুম ভাঙল আয়ানার। চোখ ডলে উঠতে চাইলে বুঝতে পারল তার পেটের উপর কিছু একটা রাখা। চোখ মেলে পেটের দিকে তাকাতেই আতকে উঠল সে। কারোর হাত তার কোমর শক্ত করে জড়িয়ে আছে। হাতের মালিকের দিকে চোখ যেতেই বুঝতে পারল তার গম্ভীর স্বামী তাকে জড়িয়ে ধরে আছে। হয়তো অজান্তেই তার কোমর আঁকড়ে ধরেছে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আয়ানা একটা জিনিস আবিষ্কার করল, তা হল তার বর সুদর্শন হলেও মাত্রাতিরিক্ত গম্ভীর। এই যে ঘুমিয়ে আছে তাও মুখটা গম্ভীর করে রেখেছে। আয়ানা মনে মনে ভাবল, লোকটা হাসতে জানে না নাকি? ঘুমের মধ্যেও মুখটা এমন গম্ভীর করে রেখেছে যেন কোনো ঘুমিয়েও কোনো সিরিয়াস কাজ করছে। নিজের আবোল তাবোল পর্যবেক্ষণ শেষে আয়ানার মনে হল এবার তার ওঠা উচিত। অনেক দেরি হয়ে গেছে হয়তো। সময় দেখার জন্য মাথা এদিক ওদিক ঘোরালো আয়ানা। বেডের ডানদিকে কাঙ্ক্ষিত বস্তু ঘড়ি পেয়ে তাতে সময় দেখে নিল সে। সকাল ৮টা বেজে ১০ মিনিট বেজে গেছে, তার মানে অনেক দেরি হয়ে গেছে। ওঠার জন্য উসখুস করতে লাগল সে। কিন্তু উঠবে কিভাবে? যেই শক্ত করে ধরে রেখেছে দেখে ফোঁস করে শ্বাস ছাড়ল সে। অনেক সাবধানতার সাথে তাকে উঠতে হবে, না হলে লোকটা জেগে যাবে। আর লোকটা জেগে গেলে তাকেই লজ্জায় পড়তে হবে। আয়ানা চোরের মতো আদৃশের দিকে চোখ রেখে ধীরে ধীরে হাত উঠাতে লাগল। কিন্তু যেই ভয় মনে ছিল তাই সত্যি হল। আদৃশের ঘুম ভেঙে গেল আয়ানার নড়াচড়া করাই। হাতে নরম কিছুর স্পর্শ উপলব্ধি করাই ঘুমে ব্যাঘাত ঘটল আদৃশের। পিটপিট করে চোখ খুলে পাশে থাকাতেই দেখল আয়ানা গোল গোল চোখ করে তার দিকে তাকিয়ে আছে। আয়ানা আগে থেকেই তাকিয়েছিল আর আদৃশের তাকানোতে দুজনের দৃষ্টির মিলন ঘটল। হঠাৎ করে আদৃশের তাকানোতে ভরকে গেল সে। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না আয়ানা। সে আদৃশের দিক থেকে নজর সরিয়ে এদিক ওদিক তাকাতে লাগল। গাল দুটোতে লজ্জার আভা ছড়িয়ে পড়ল। এটা খুবই ছোট একটা বিষয়, তারপরও তার কেন যেন লজ্জা লাগছে। বড্ড বেশি লজ্জা লাগছে। আদৃশ আয়ানার এমন অদ্ভুত ব্যবহারের কারণ বুঝে উঠতে পারল না প্রথমে। আয়ানার লাল আভাযুক্ত ফুলো ফুলো গালজোড়া অবলোকন করতে লাগল। মনে মনে ভাবতে লাগল, মেয়েটা এত আদুরে কেন? এই লাল আভাযুক্ত ফুলো গাল দেখে ইচ্ছা করছে একটু টেনে আদর করে দেই। কিন্তু এই মেয়ে লজ্জা পাচ্ছে কেন? পরক্ষণেই নিজের হাতের দিকে নজর যেতেই ঘটনার বুঝতে পারল আদৃশ। নিজের হাত আয়ানার কোমরে দেখে অপ্রস্তুত হল সে। দ্রুত হাত সরিয়ে উঠে বসল। আয়ানাও উঠে বসে গেল। হাতে
গলায় আর গালের কিছু অংশে চিটমিট করে জ্বলছে। হয়তো গহনা আর শাড়ির ঘষাতে এমন হয়েছে। আয়ানা হাতের লাল লাল হওয়া জায়গাটা দেখছে। আদ্রিস উসখুস করছে কিছু বলার জন্য। শেষে আয়ানার দিকে না তাকিয়েই এক নিঃশ্বাসে বলল, শোনো, আমি দুঃখিত। আমি আসলে তেমনটা ইচ্ছা করে করিনি। আমি অমন ছেলে না। ঘুমের ঘোরে হয়ে গেছে। নিজের কথা শেষ করে আর এক সেকেন্ডও বসল না আদ্রিস। সোজা ওয়াশরুমে গিয়ে ধুম করে দরজা লাগিয়ে দিল। আয়ানা এখনো হা করে আদ্রিসের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদ্রিসের বলা সরি এখনো তার হজম হয়নি। আদ্রিস যে সরি বলবে চিন্তার বাহিরে ছিল তার। অন্যদিকে আদ্রিস ওয়াশরুমের দরজা লক করে বেসিনের সামনে গিয়ে দাঁড়াল। মুখে পানির ছিটা দিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে রইল। নিজের মাঝের পরিবর্তনগুলো দেখার চেষ্টা করতে লাগল। নিজেই নিজেকে বলতে লাগল, এসব কি হচ্ছে আমার সাথে? ওই মেয়ের কাছাকাছি থাকলে আমার হার্ট এত জোরে লাফায় কেন? যেই আমি কখনো কারোর সামনে নিজের অনুভূতি প্রকাশ করি না, সেই আমার সবকিছু ওই মেয়ের সামনে থাকলে এলোমেলো হয়ে যাচ্ছে। ওয়াই? এক রাতে আমার মাঝে এই পরিবর্তন কোথা থেকে আসলো? এতটুকুন একটা পুচকি মেয়ের সামনে আমি, আদ্রিস, কখনোই নত হতে পারি না। কখনোই না। নিজের চুল খামচে ধরল আদ্রিস। পুনরায় বিড়বিড় করল, নিজেকে আর নিজের অনুভূতিকে সামলে রাখতে হবে। এসব প্রেম, ভালোবাসা কিছু হয় না। সব ধোঁকা, সব। আর এসব অল্প বয়সী মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ হয়। সেই আবেগে আমি একজন ম্যাচুর মানুষ হয়ে গা ভাসাতে পারি না। আয়ানা এখনো আগের জায়গায় বসে আছে। কি করবে বুঝতে পারছে না। গহনাগুলো সব একে একে খুলে রেখেছে। কিন্তু শাড়ি, তা তো চেঞ্জ করা হলো না। পরনের শাড়িটাকে এখন খুব বেশি বিরক্তিকর লাগছে আয়ানার। শরীরটা মেজমেজ করছে। শাওয়ার নিতে পারলে ভালো লাগত। কিন্তু তার লাগেজ, কাপড় কোথায় আছে জানা নাই তার। তাই বিরক্ত লাগা সত্ত্বেও চুপচাপ বসে আছে। আদ্রিস ফ্রেশ হয়ে এসে দেখল আয়ানা ঠোঁট উল্টে নিজের হাত উল্টে পাল্টে দেখছে। প্রথমে এর কারণ না ধরতে পারলেও গলার দিকে চোখ যেতেই একটু অস্থিরতা কাজ করল আদ্রিসের মনে। গলার দিকটায় লাল লাল হয়ে আছে। সে এক পা, দুই পা করে আয়ানার কাছে গিয়ে দাঁড়াল। জিজ্ঞাসা করল, হাতে, গলায় কি হয়েছে? এমন লাল লাল হয়ে আছে কেন? আয়ানা হুট করে আদ্রিসের আওয়াজ শুনে একটু ভয় পেলেও নিজেকে সামলে নিল। মিনমিন করে বলল, শাড়ির কাজ আর গহনার ঘষা লেগে এমন হয়েছে। আদ্রিস ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। বিরক্তিতে কপাল কুঁচকে এলো তার। এখন এই দাগ দেখে মানুষজন উল্টাপাল্টা ভাবলে কি হবে? আয়ানার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, স্টুপিড একটা। এসব জঞ্জাল পড়ে ঘুমালে তো এমন হবেই। এখনো বসে আছো কেন স্টুপিড? যাও ড্রেস চেঞ্জ করে আসো। আদ্রিসের বকা খেয়ে আয়ানার মুখটা কাদো কাদো হয়ে গেল। ঠোঁট উল্টে ভাবতে লাগল, তার জামাই ও বুঝি রিয়ার আর তার মার জামাইয়ের মতো হবে। কি হলো যাও? আয়ানার হেলদোল না দেখে হালকা ধমক দিয়ে বলল আদ্রিস। আয়ানা কেঁপে উঠে কেঁদেই ফেলল এবার। কোনো শব্দ হচ্ছে না। শুধু চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আয়ানার চোখে পানি দেখে আদ্রিস নিজের বুকের মধ্যে কেমন চিনচিন ব্যথা অনুভব করল। তার এই অল্প বকায় যে আয়ানা কেঁদে ফেলবে বুঝতে পারেনি সে। আদ্রিস আয়ানার দিকে ঝুঁকে বিছানার দুপাশে নিজের হাত রাখল। হঠাৎ আদ্রিসের এত কাছে আসার কারণ বুঝে উঠল না আয়ানা। ফেলফেল করে তাকিয়ে রইল সে।
আদ্রিস আয়ানার চোখে চোখ রেখে বলল, কি সমস্যা? ফ্রেশ হতে বললাম, তাতে কাঁদলে কেন? তোমার কি এই জঞ্জাল পড়ে বসে থাকতে ইচ্ছা করছে? তাহলে বসে থাকো। আয়ানা নিম্ন স্বরে বলল, আসলে আমার লাগেজ কোথায় আমার জানা নেই। আমি ফ্রেশ হয়ে কি পরব? এবার কাহিনী বুঝল আদ্রিস। আয়ানার কপালে একটা টোকা মেরে বলল, তুমি আসলেই একটা স্টুপিড। এতক্ষণ বলা যেত না এই কথা? আদ্রিস নিজের ফোন নিয়ে বেকনিতে চলে গেল কাউকে কল করতে। আয়ানা কপাল ঘষতে ঘষতে বিড়বিড় করে বলল, বারবার স্টুপিড স্টুপিড করে কেন? এখন তো জানল কি সমস্যা, তাও হেল্প করল না। লোকটা একদম ভালো না। আদ্রিস ফোনে কথা শেষ করে রুমে ঢুকে দেখল আয়ানা নাকমুখ কুঁচকে বসে আছে আর বিড়বিড় করে কিছু একটা বলছে। আদ্রিস গেস করল হয়তো তাকে নিয়েই কিছু বলছে। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়তেই আদ্রিস গিয়ে দরজাটা খুলে দিল। আয়ানা দেখল কালকে গাড়িতে তার পাশে বসা মেয়েটি ভেতরে ঢুকছে। তার হাতে অনেকগুলো প্যাকেট দেখা যাচ্ছে। আদ্রিস মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, শোন, আমার কিছু কাজ আছে। আমি ছাদে যাচ্ছি। কেউ ডাকলে আমাকে একটু জানিয়ে দিস। আর আমি যাওয়ার পর এই বাচ্চাকে সম্পূর্ণরূপে তৈরি করে তারপর যাবি। না হলে আবার অন্য কোনো ঝামেলা বাঁধিয়ে বসে থাকবে। কথা শেষ করে আয়ানার দিকে বাঁকা চোখে তাকালো আদ্রিস। আয়ানা গাল হালকা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। আয়ানার রাগ হচ্ছে। তাকে বাচ্চা কেন বলবে? সে তো এতটাও বাচ্চা না। আদ্রিস আয়ানাকে বাচ্চা বলায় হুহা করে হেসে দিল মেয়েটা। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, তুমি চিন্তা করো না ভাইউ। আমি ভাবিকে সুন্দর মতো তৈরি করে নিচে নিয়ে যাব। আর শোনো, 10টায় সবাই ব্রেকফাস্ট করবে। কালকে দেরিতে ঘুমানোর কারণে অনেকেই উঠতে পারেনি। তাই আজকে একটু লেটে ব্রেকফাস্ট করা হবে। তুমি 10টার সময় টেবিলে চলে এসো, তাহলেই হবে। এবার বের হও। তোমার বউকে রেডি করি। আদ্রিস মাথা নেড়ে সম্মতি জানালো। একবার আয়ানার দিকে তাকিয়ে স্টাডি টেবিলের কাছে চলে গেল। অনেকগুলো ফাইল টাইপ কিছু ল্যাপটপ আর ফোন নিয়ে রুম থেকে চলে গেল। আয়ানা আদ্রিসের যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটা গাল টেনে দেয়াতে ধ্যান ভাঙল তার। মেয়েটা আয়ানার গাল টেনে বলল, ভাবি, ভাইও কিন্তু ঠিকই বলেছে। তুমি আসলেই একটা বাচ্চা। একদম কিউট বাচ্চা। আমার তোমাকে দেখে অনেক আদর আদর পাচ্ছে। ওহো, তোমাকে তো আমার পরিচয় দেয়া হলো না। আমি আনিকা, আদ্রিস আর আহিল ভাইয়ার ছোট বোন। আয়ানা মনে মনে ভাবল, এই আদ্রিসটা কে? আহিল ভাইয়া তো মীরা আপুর বর। তাহলে আদ্রিস কি উনি? হয়তো। মনে মনে বার কয়েক আদ্রিসের নাম আওড়ালো আয়ানা। এর মধ্যেই আনিকা বলতে লাগল, আমি অনার্স প্রথম বর্ষে আছি। শীঘ্রই দ্বিতীয় বর্ষে চলে যাব। আমি তো মনে হয় তোমার তুলনায় বড়। অবশ্য বয়সে বড়, সম্পর্কে তুমি আমার বড়। তুমি চাইলে আমাকে নাম ধরেও ডাকতে পারো। যেভাবেই ডাকো না কেন, আমাকে নিজের বান্ধবী মনে করবে কেমন? আজ থেকে তুমি, আমি ফ্রেন্ড, ওকে? আয়ানা আনিকার বন্ধুত্বসুলভ ব্যবহারে খুব খুশি হল। আনন্দে চোখ জ্বলজ্বল করে উঠল তার। হালকা হেসে বলল, ওকে, কিন্তু তুমি তো আমাকে ভাবি ভাবি করছো। তাহলে কিভাবে হবে? তুমি আমাকে নাম ধরে ডাকবে। আনিকা বলল, সম্পর্কে তুমি আমার বড় ভাবি হও। তাই তোমাকে ভাবি ডাকতেই হবে। না হলে মা, বড় আম্মু রাগ করতে পারে। আচ্ছা, এক কাজ করা যাক। তোমাকে সবার সামনে ভাবি ডাকব।
আর অন্যান্য সময় আয়ানা ওকে? আয়ানা বলল, ওকে। আনিকা আয়ানাকে তাড়া দিয়ে বলল, এবার যাও তো, দ্রুত শাওয়ার নিয়ে আসো। তোমাকে রেডি করে দেই। এই যে এই ব্যাগ নিয়ে যাও, এর মধ্যে প্রয়োজনীয় সব জিনিস আছে। আর শাড়িটা বাইরে থাক, তুমি বাইরে আসলে আমি পরিয়ে দিচ্ছি। আয়ানা সম্মতি জানিয়ে চলে গেল ফ্রেশ হতে। আনিকা আয়ানাকে নিচে নিয়ে এসেছে। ডাইনিং টেবিলের কাছাকাছি আসতেই আয়ানা দেখল তিনজন মহিলা আর তার আপু মিলে টেবিলে খাবার সাজিয়ে রাখছে। তিনজনের মধ্যে কালকের সেই ভদ্র মহিলাও আছেন। তিনি আয়ানাকে দেখামাত্র এগিয়ে আসলেন। কাছাকাছি এসে গালে হাত রেখে বললেন, আম্মু, ঘুম ভালো হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? এত আদুরে গলায় জিজ্ঞাসা করাই চোখ ভরে উঠল আয়ানার। কতগুলো দিন পর কেউ এভাবে তার খোঁজ নিল। তার মাও তো তাকে অনেক ভালোবাসে, কিন্তু সৎ বাবার কারণে তার ধারে ঘেঁষতে পারত না। আয়ানা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। কিন্তু আয়ানার চোখে পানি দেখে অস্থির হয়ে গেল মহিলাটি। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে আম্মু? তোমার চোখে পানি কেন? কেউ কিছু বলেছে তোমাকে? নাকি আদৃশ কিছু বলেছে বলো আমাকে। আয়ানা দ্রুত মাথা নাড়াল, চোখের পানি মুছে বলল, আসলে আন্টি, আপনার ওইভাবে জিজ্ঞেস করাই আম্মুর কথা মনে পড়ে গেল, তাই চোখে পানি চলে এসেছে। ভদ্র মহিলাটি আলতো হেসে আয়ানার মাথায় হাত বুলিয়ে বলল, রিসেপশন শেষে তোমাদের বাড়িতে যাবে তো? মন খারাপ করার কি আছে? আর আম্মা জান, আমিও কিন্তু তোমার আরেকটা আম্মু, তাই আদৃশ যেভাবে আম্মু বলে ডাকে সেভাবেই আম্মু আর তুমি করে বলবে, না হলে কিন্তু আমি রাগ করব। হুম। আয়ানা একের পর এক অবাক হচ্ছে। এই বাড়ির সবাই কি এতটা ভালো? এত জলদি তাকে এতটা আপন করে নিচ্ছে। এর মধ্যে আরেক মহিলা এগিয়ে এসে বলল, এই যে আমিও কিন্তু আরেকটা মা তোমার। আমাকে ছোট মা বলবে, ঠিক আছে তো? এদের অমায়িক ব্যবহারে মুগ্ধ হল আয়ানা। মুখ দিয়ে কোনো কথা আসলো না, শুধু মাথা নাড়িয়ে সায় জানালো। আর চোখে একবার মীরার দিকে তাকালো। মীরার ঠোঁটেও হাসি লেগে আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আয়ানা। তার মানে তার মীরা আপু রাগ করে নেই তার উপর। এই যে পিচ্চু, শোনো, আমি কিন্তু তোমার বড় ভাইয়া, বুঝলে? পিছন থেকে কারোর কথায় তার দিকে তাকালো আয়ানা। আহিলকে চিনতে তার অসুবিধা হল না। আহিল পুনরায় বলল, আমাকে ভাইও বলবে। এমনিতে আমার একটা পেতনি বোন আছে, কিন্তু তুমি আমার ভালো বোন হবে। আর কোনো কিছুর দরকার হলে ভাইউকে বলবে, বুঝেছ? আয়ানা আলতো হেসে মাথা নাড়াল। আনিকা মুখ ফুলিয়ে রাগী চোখে তাকালো আহিলের দিকে। আহিলের হাতে জোরে একটা চিমটি দিতেই লাফিয়ে উঠল সে। বলল, আরে তুই তো আমার সোনা বোন, লক্ষ্মী বোন। মারিস না প্লিজ। সবার সামনে আমার ইজ্জত মেরে দিল এই মেয়ে। আহিলের কথায় সবাই হেসে দিল। সবাই এত ভালো দেখে মনে মনে ভীষণ শান্তি অনুভব করল আয়ানা। ঠিক 10টা বাজার 5 মিনিট আগে টেবিলে হাজির হল আদৃশ। আহিল আর আহিলের বাবা বসেই ছিল। আদৃশ বসতেই তার পেটে একটা খোঁচা দিল আহিল। ফিসফিস করে বলল, কি ব্রো, বাসর রাত কেমন কাটল? আদৃশ কটমট চাহনি দিতেই ভদ্র ছেলের মতো সোজা হয়ে বসে গেল আহিল। একে একে সবাই টেবিলে এসে বসছে। সবার শেষে রান্নাঘর থেকে একত্রে বের হলো আয়ানা আর আদৃশের আম্মু অনু। দুইজনের মধ্যে অনেক ভাব হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। অনু আয়ানাকে কিছু একটা বলছে আর আয়ানা মিটমিট করে হাসছে।
আয়ানার হাসিতে চোখ আটকে গেল আদৃশের। হাসলে ফোলা গালজোড়া আরও কিছুটা ফুলে উঠছে, যার কারণে মারাত্মক কিউট লাগছে তাকে। আদৃশের গম্ভীর চাহনি আয়ানার উপর বিচরণ করতে লাগল। হালকা রঙের একটা শাড়ি পরানো হয়েছে আয়ানাকে। মুখে নেই কোনো প্রসাধনীর ছাপ, তারপরও কতটা স্নিগ্ধ, পবিত্র লাগছে। দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল আদৃশ। মনে মনে বলতে লাগল, কি হচ্ছে আমার সাথে? আমার চোখে জোড়া এতটা বেহায়া কি করে হতে পারে? না, নিজের চোখকে সামলে রাখতে হবে, না হলে এই চোখই আমার সর্বনাশ ঘটিয়ে ছাড়বে বলে মনে হচ্ছে। কি গো আদৃশের মা, শেষ পর্যন্ত নিজের এত বড় ডাক্তার ছেলের জন্য এই অল্প শিক্ষিত মূর্খ মেয়ে ধরে নিয়ে এলে? আর কোনো মেয়ে মিলেনি নাকি? কোথায় আদৃশ বাবা, যেমন সুন্দর তেমন যোগ্যতা? আর কোথায় এই চুনোপুটি মেয়ে? এই মেয়ের কোনো যোগ্যতা আছে নাকি আদৃশ বাবার বউ হওয়ার? প্রতিবেশী মহিলা আয়ানাকে উদ্দেশ্য করে খোঁচা দিয়ে বলল। লজ্জায় মাথা নিচু করে ফেলল আয়ানা। চোখ ভরে উঠল তার। নাস্তা করার পরপরই কিছু প্রতিবেশী মহিলা এসেছিল বউ দেখতে। তাদের নাকি বিকেল পর্যন্ত সহ্য হচ্ছিল না, তাই এখনই বউ দেখতে চলে এসেছে। তাই আয়ানা আর মীরাকে পরিপাটি করে তাদের সামনে নিয়ে আসা হয় আর তাদের মধ্যে একজন উপরোক্ত কথাগুলো বলে। আদৃশের মা অনু আলতো হেসে বলে, ভাবি আমার ছেলে বউয়ের যোগ্যতা আপনাকে যাচাই করতে হবে না, ওটা আমরা দেখে নিব। তাই এই বিষয়ে আপনার মাথা না ঘামালেই ভালো হয়। কিন্তু মহিলা দম্বার পাত্র না। মুখ ঝামটা মেরে বলল, মাথা ঘামাবো না কেন ভাবি? আপনার ছেলে আদৃশের জন্য আমার ভাগ্নির প্রস্তাব দিলাম, আপনি রাজি হলেন না। আমার ভাগ্নি কোনো অংশে কম ছিল? দেখতে যেমন সুন্দরী তেমনই শিক্ষিত, ডাক্তারি পাস করেছিল, রূপে গুণে অনন্যা আমার ভাগ্নি। আর এই মেয়ে, বয়সও তো একেবারে অল্প মনে হচ্ছে। না আছে শিক্ষা আর না আছে যোগ্যতা। কি দেখে একে নিজের একমাত্র হীরের টুকরো ছেলের বউ করলেন? এত অপমান আর সহ্য হচ্ছে না আয়ানার। জীবনে তো কম অপমান খোটা সহ্য করেনি। বাবার বাড়িতে কথা শুনতে শুনতে দিন গেছে তার, এখন কি শ্বশুর বাড়িতেও? তার জীবনে ঘটা কোনো কিছুর পিছনেই তো তার হাত নেই। সে তো চেয়েছিল অনেক পড়ালেখা করতে, তার তো অনেক স্বপ্ন ছিল, কিন্তু সব যে মাটি চাপা পড়ে গেল। প্রতিবেশী মহিলার সাথে তাল মিলিয়ে আরেকজন মহিলা মুখ বাঁকা করে বলল, হ্যাঁ গো অনু, মিতালি তো ঠিকই বলছে। এমন অশিক্ষিত মেয়েকে নিজের বাড়ির বউ করলে কিভাবে? আমার বউ শিক্ষিত হোক বা অশিক্ষিত, মূর্খ হোক বা অল্প শিক্ষিত, তা নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। লাইফটা আমার, বউ ও আমার। অথচ আপনাদের চিন্তা দেখি অনেক বেশি। আমরা আপনাদের প্রতিবেশী। প্রতিবেশীর উপকার করতে গিয়ে নিজেদের আবার ক্ষতি না করে ফেলেন। সবার জন্য এত চিন্তা দেখাতে গেলে পরে দেখা যাবে ব্রেন স্ট্রোক করে ফেলেছেন। তাই নিজেদের মাথায় এত চাপ দেয়া বন্ধ করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আদৃশের কড়া জবাবে দমে গেল মহিলাগুলো। আদৃশের আগমনে আর জবাবে হাসি ফুটল পরিবারের উপস্থিত সকলের মুখে। লাল চোখে মহিলাগুলোর দিকে তাকিয়ে আছে আদৃশ। প্রচণ্ড রাগ হচ্ছে তার। একটু বাইরে যাবে ভেবেছিল সে, তাই রেডি হতে রুমে গিয়েছিল। কিন্তু নিচে এসে এমন কিছু শুনে নিজের মাথা ঠান্ডা রাখতে পারেনি সে। মিতালি নামক মহিলাটি আরও কিছু বলতে চাইলে হাত দেখিয়ে তাকে থামিয়ে দিল আদৃশ। মহিলাও চুপ বনে গেল। আদৃশের রাগ সম্পর্কে তাদের সবারই জানা আছে।
এমনিতে চুপচাপ থাকলেও রেগে গেলে সবার পক্ষে ঠেকানো মুশকিল হয়ে যায়। আদৃশ পুনরায় শক্ত গলায় বলল, আমার বউকে আমি শিক্ষিত বানিয়ে নিব, আমার যজ্ঞ করে গড়ে তুলব। তাই আপনারা আপনাদের চিন্তা কমিয়ে ফেলুন। বউ দেখতে এসেছেন, বউ দেখুন, কিন্তু যাচাই করবেন না, কারণ সে আমার স্ত্রী, আমার আর আমার পরিবারের মতামতে হয়েছে, আপনাদের মতামতে না। পরবর্তীতে যেন কখনো আপনাদের আমাদের পারিবারিক বিষয়ে নাক না গলাতে দেখি, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথা শেষ করে গটগট করে পা ফেলে বাইরে চলে গেল আদৃশ। আদৃশের বলা কথায় মুখ কালো হয়ে গেল মহিলাগুলোর। তারাও বেরিয়ে গেল বাড়ি থেকে। মহিলাগুলো যেতেই আনিকা লাফিয়ে উঠে বলল, বাহ, ব্রত আজকে ফাটিয়ে দিয়েছে। সেই জবাব দিয়েছে। মহিলাগুলোর মুখ একেবারে বন্ধ হয়ে গেল। এক একটা শাকচুন্নি মার্কা মহিলা। আমার তো ইচ্ছা করছিল তাদের চুলগুলো টেনে টেনে ছিঁড়ি। আসছে নিজের ভাগ্নি নিয়ে, তার ভাগ্নি কেমন পেতনি মার্কা আমরা জানি না ভেবেছে। বাপের টাকায় প্রাইভেটে পড়াশোনা করেছে, সে নাকি আবার মেধাবী। ছোট ছোট কাপড় পরে দুনিয়ার আটা ময়দা মুখে লেপে থাকে, সে নাকি আবার সুন্দরী। হুহ। আনিকার এক্সপ্রেশন আর বলার ধরনে হেসে ফেলল সবাই। অনু আনিকার কান টেনে ধরে বলল, বড়দের নিয়ে এভাবে কথা বলতে হয়? কাউকে নিয়েই এভাবে বলতে হয় না। আনিকা ব্যথায় চিল্লিয়ে বলল, বড় মা, ছাড়ো আমার কান, ব্যথা পাচ্ছি তো। আর আমি কি সেধে ওই মহিলাকে এসব বলতে গিয়েছি? সেই তো সবসময় এমন ধরনের কাণ্ড করে। অনু কান ছেড়ে দিয়ে গালে হালকা চাপড় দিয়ে বলল, তাও এভাবে বলবি না, বুঝেছিস? আনিকা গাল ডলতে ডলতে মাথা নাড়াল। আয়ানা, অনু আর আনিকার কাণ্ডে হেসে ফেলল। তার চোখে এখনো পানির ছাপ আছে, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে তৃপ্তির হাসি। আদৃশ যে তার পক্ষে কথা বলবে ভাবতেও পারেনি সে। আয়ানা মনে মনে ভাবতে লাগল, এই বাড়ির সবাই এতটা ভালো কেন? আর লোকটাকে আমি খারাপ ভেবেছিলাম, কিন্তু সে এতটাও খারাপ না। আয়ানার ভাবনার অবসান ঘটল অনুর কথায়। সে আনিকাকে বলল, যা তো আনিকা, আয়ানাকে রুমে দিয়ে আয়, একটু রেস্ট নিক, তারপর আবার রিসেপশনের জন্য তৈরি হতে হবে। আনিকা সম্মতি জানিয়ে আয়ানাকে নিয়ে রুমে দিয়ে আসল। আদৃশের রুমের বেকনিতে এই প্রথম প্রবেশ করল আয়ানা। একটা শীতল বাতাস ছুঁয়ে গেল তার শরীর জুড়ে। বেকনিতে এসে মনটা ভালো হয়ে গেল আয়ানার। আদৃশের রুম যেমন পরিপাটি, তেমন বেলকনিও। বিশাল বড় বেলকনি, এক সাইডে দুইটা সোফা রাখা, হয়তো এখানে বসে কাজ করে সে। আর আরেক সাইডে একটা দোলনা টাঙানো, সামনে অনেকগুলো গাছ সাজানো, ফুল গাছ হয়তো। কিছু কিছু গাছে কলি এসেছে, শীঘ্রই হয়তো ফুল ফুটবে। আয়ানা দোলনায় গিয়ে বসে পড়ল। তাকে রেস্ট নিতে বলা হয়েছিল, কিন্তু অনেকক্ষণ একাত ওকাত করেও তার ঘুম আসল না, তাই বেকনিতে চলে এসেছে। দোলনায় বসে শীতল বাতাস উপভোগ করতে লাগল সে। কিন্তু আয়ানার শান্তি বোধহয় সহ্য হল না আদৃশের। পিছন থেকে এসে বলল, এই মেয়ে শোনো। হঠাৎ করে আদৃশের আওয়াজে ভয়ে দাঁড়িয়ে গেল আয়ানা। মনে মনে বলতে লাগল, দোলনায় বসার জন্য বকা দিবে নাকি? আয়ানার ধারণাকে ভুল প্রমাণিত করে আদৃশ বলল, পড়াশোনা কতদূর জানো? মানে বলতে চাচ্ছি কোনো ক্লাসে পড়ো তুমি? আয়ানা অবাক হল পড়াশোনার কথা জিজ্ঞেস করাই। মাথা নিচু রেখে নিম্ন স্বরে জবাব দিল, এবার এইচএসসি দিয়েছি। আদৃশ আয়ানার কাছাকাছি এসে দাঁড়াল।
শান্ত কণ্ঠে ফের জানতে চাইল, ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? কি নিয়ে পড়াশোনা করতে চাও? আয়ানা দীর্ঘশ্বাস ফেলে বলল, ডাক্তার হওয়ার ইচ্ছা আছে কিন্তু। আদৃশ কপাল কুঁচকে বলল, আমাদের প্রত্যেকের জীবনেই নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্য পূরণের মাঝে কোনো কিন্তু রাখা উচিত না, তাহলে কখনোই সেই লক্ষ্য পূরণ হবে না। চাই প্রবল ইচ্ছাশক্তি। এমন একটা কনফিডেন্স থাকা দরকার, আমার জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন, আমি আমার লক্ষ্যে স্থির থাকব। তাহলেই সফলতা আসবে। আদৃশের কথাগুলো শুনে মুগ্ধ হল আয়ানা। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আদৃশের দিকে। সে তো কখনো এভাবে ভেবে দেখেনি, আর না তাকে কেউ এভাবে বুঝিয়েছে। চলবে।